প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনের সফলতা দেশের জনগণের, কোনো ব্যক্তি বা একক দলের নয়। তবে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে ছেড়ে যায়নি বলেই ফ্যাসিস্টকে বিদায় করে 2024 সালে 5 আগস্টে বিজয় অর্জন সম্ভব হয়েছে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিগত 17 বছরে স্বৈরাচারী জ্বালানি খাত থেকে লুটপাট ও বিদেশে পাচার করার সংকট দেখা দিয়েছে। এই সংকট নিরসনে সরকার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। ইউসুফ আলী রিপোর্ট। গণতন্ত্র প্রতিষ্ঠায় 17 বছরের অবিরাম সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। 24শে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, 71 স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিস্টদের জুলুম নির্যাতন সহ্য করে বিগত 17 বছর ধরে দেশের মানুষের অধিকার আদায়ে রাজপথে ছিল বিএনপির নেতাকর্মীরা। সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যাইনি। জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। তিনি বলেন, আন্দোলন সফল করতে 2024-এর জুলাই অভ্যুত্থানে যারা জীবন বাজি রেখেছেন তাদের প্রত্যাশা পূরণে পাশে থাকবে বিএনপি। আমাদের রাজনীতি যে জনগণকে নিয়ে, আমাদের রাজনীতি হচ্ছে দেশকে নিয়ে। এই জন্যই আমরা এমন কাজগুলো করতে চাই যেই কাজগুলোর ফল জনগণ পাবে। আমাদের রাজনীতি এটাই হওয়া উচিত। অনেকে অনেক কথা বলবে, সবার সব কথা এত কান দেবার দরকার নেই। তারেক রহমান বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশকে আত্মনির্ভরশীল করতে দেশে বিদেশে কর্মসংস্থান তৈরির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে আমূল পরিবর্তন করতে চায় বিএনপি সরকার। কুইক রেটাল বা এটা সেটা অনেক কিছু করে আমাদেরকে দেখানো হয়েছে, একটা অবস্থা তৈরি করা হয়েছে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে অবস্থা কোনো কিছুই ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে বর্তমানে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে, সমস্যা পোহাতে হতো না। মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও স্বৈরাচারের লুটপাটের কারণে জ্বালানি খাতে সমস্যা সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিরাজমান সমস্যা সমাধানে কাজ করছে সরকার। গত 17 বছর ধরে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার কোনো অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে তছনছ করে দেওয়া হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা না থাকায় 71-এর মতো যেন 24 হারিয়ে না যায়, সে উদ্যোগ নিতে হবে সরকারকেই। রাজধানীর সিরডা মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শেখ হাসিনার বিদায়কে যারা মিরাকেল বলেছিল, তারাই এখন অভ্যুত্থানের ভাগ বাটোয়ারায় ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধ যেমন দলীয় বিবেচনায় হয়নি, তেমনি জুলাই যোদ্ধারা সবাই এক একজন মাস্টার মাইন্ড ছিল। এখানে কোনো একক মাস্টার মাইন্ড ছিল না বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। নির্যাতন হলো, মিথ্যা মামলা হলো, তার বিচার এখন স্থবির হয়ে পড়েছে। আগে সরকারের সময় যেটুকু গতি ছিল, এটাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা দেখছেন না চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী রায় কার্যকর হবে। জুলাই হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। আগামী 1 বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সকল মামলা তদন্ত ও বিচার শেষ করার প্রত্যাশা করেন তিনি। এসএম আরিফের রিপোর্ট।
জুলাই হত্যাকাণ্ড সহ সকল মানবতা বিরোধী অপরাধের মামলার অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, দ্রুত ও স্বচ্ছতার ভিত্তিতে তদন্ত ও বিচার কাজ এগিয়ে চলছে। জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের আইনি ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। যে কথায় ট্রাইব্যুনাল এর ইমেজ সংকটে পড়ে বা কন্টেম্পট হয়, এই বক্তব্য তো প্রচলিত আইনেও করা যায় না, আন্তর্জাতিক আইনেও করা যায় না। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না, বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়? মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যদি দেশে আসে তাহলে ওই রায়টা তো কার্যকর হবে। যেহেতু 30 দিন পার হয়ে গেছে এবং যেহেতু ওই সেকশনে বলছে যে এরপরে আর কোনো আপিল করবে না, অতএব আপিলের সুযোগ নাই বলে আইন অনুযায়ী আমার মনে হয়। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের দেয়ার বিষয়ে কাজ চলছে বলেও জানান আমিনুল ইসলাম। সম্পত্তি কনফিসকেশনের যে আদেশগুলো আছে সেইগুলো কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, আসামি পলাতক থাকা সত্ত্বেও এটা করা যাবে। SM আরিফ, মাইটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশ কঠোরভাবে অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। একই সাথে গ্যাস সংকট ধাপে ধাপে কমে আসবে বলে জানিয়েছেন। বাড়তি বিদ্যুৎ বিলের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে গ্রাহকদের অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। সচিবালয় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। আর জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। খাদ্যের মজুদ খুবই ভালো পর্যায়ে আছে, 23,49,385 মেট্রিক টন। বৈশ্বিক পরিস্থিতির কারণে গ্যাস সংকট তাৎক্ষণিকভাবে সমাধান না হলেও বিভিন্ন উৎস থেকে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। নাগরিকদের কষ্টের প্রতি সহানুভূতি রেখেই বলতে চাই, আশা করি আর কয়েকদিনের মধ্যেই এটা ধাপে ধাপে কমবে। কারণ যে টার্মিনালটা আছে সেটা একসাথে সে যত গ্যাসিফিকেশন করছে একসাথে পুরোটা পারবে না, সে ধাপে ধাপে করবে। সো ধাপে ধাপে সংকট কেটে যাবে। আবারও বলছি, সবাই একটু কাইন্ডলি আন্তর্জাতিক পরিস্থিতির দিকেও খেয়াল রাখবেন। আমাদের প্রত্যেকেরই পরিচিত মানুষজন আছে বাইরে, তারা দেখবেন যে ওসব জায়গায় আসলে কম বেশি সংকট হচ্ছে। 5 আগস্ট ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে আদালতের নির্দেশনা রয়েছে উল্লেখ করে আদালতের নির্দেশনা অমান্য করে কেউ বক্তব্য প্রচার করলে আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। সংবাদ সম্মেলনে লেখিকা তসলিমা নাসরিনের দেশে ফেরা এবং এনসিপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে আইনি কাঠামোর কথা স্মরণ করিয়ে দেন ডাক্তার জাহিদুর রহমান। তাকে আনানোর জন্য কোনো উদ্যোগ সরকারের কাছে নেই। তিনি আসবেন কিনা, তিনি আসার জন্য তিনি কি করতেছেন, সেটা একেবারেই তার সিদ্ধান্ত। এটা তার সিদ্ধান্ত। তিনি তার সিদ্ধান্ত অনুযায়ী যদি যা যা প্রসেস আছে, প্রসিডিওর আছে, তিনি চাইলে সেটা করতে পারেন। তারপর সরকার সিদ্ধান্ত নেবে তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এটা একটা দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সকাল 9টায়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে। 6 তারিখ থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র, দলিল, স্মারক, অডিও ভিডিও উপকরণ এবং শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণের লক্ষ্যে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কালকে এই ঘোষণা পরপরই আমাদের একটা আলোচনা সভা আছে
এবং সেই আলোচনা সহ পরে ফলক উন্মোচন আছে, প্রথমে ফলক উন্মোচন, তারপরে জুলাই জাদুঘরের উদ্বোধন শেষে এসে আমাদের আলোচনা সভা, এবং এর পরপরই আমাদের সাংবাদিকরা তো সব জায়গায় সবসময় যাবে, সাংবাদিক গণমাধ্যম, তারপর প্রিন্টিং মিডিয়া, তারপর সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়া সবকিছু ওপেন থাকবে। এরপর আমাদের এই ডিজিটাল টাইমে সবার জন্য কাজটি আমরা উন্মুক্ত করে দেব। বহুল আলোচিত সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক দলসহ সব শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে একটি গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে। কমিটিতে বিরোধী দলের সদস্যরা নাম না দেয় নির্ধারিত 5টি পদ আপাতত শূন্য রেখে 12 সদস্য নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, বিরোধী দল যে কোনো সময় তাদের সদস্যদের নাম দিতে পারবেন। মাহবুব সৈকতের রিপোর্ট। সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম সভা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদে অনুষ্ঠিত সভায় আইনমন্ত্রী, চিফ হুইপ সহ অংশ নেন অন্যান্য সদস্যরাও। যদিও সভায় বিরোধী দলের কোনো সদস্য অংশ নেননি। ইতিপূর্বেই কমিটি গঠনের সময় নাম দেয়া থেকে নিজেদের বিরত রাখে বিরোধী দল। সভায় অংশ নিয়ে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলের পক্ষ থেকে যে 5টি নাম দেওয়ার কথা ছিল, সেই নামগুলো আমরা এখনো পাইনি। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। এছাড়াও নাম যদি নাও দেয়, আমরা সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। বিভিন্ন শ্রেণী ও পেশার অংশীজনদের মতামতের আলোকেই সংবিধান সংশোধনের কথা জানান সালাউদ্দিন আহমেদ। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, সকলের সাথে আমরা আলোচনা করব। সভা শেষে আইনমন্ত্রী জানান, জুলাই সনদের আলোকেই সংবিধান সংশোধনের প্রস্তাবনা সংসদে পেশ করা হবে। জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। রাজধানীর 3টি শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষে জড়িয়ে পড়েছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে পৃথক ধাওয়া, পাল্টা ধাওয়া, মারধর, উত্তেজনার ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সকালের দিকে উত্তেজনা দেখা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জকস ও জাতীয় ছাত্রশক্তি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি এবং পরে ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। দুপুর 12:30টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে ও ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করেন। বিকেলে রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুপক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ায় এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীর একটি ব্যানারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। গভীর রাত পর্যন্ত সংঘর্ষ চলে। পরে পুরো ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, জারি করা হয়েছে 144 ধারা। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। প্রদর্শনীতে থাকা একটি ব্যানারকে কেন্দ্র করে সন্ধ্যার পর ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির, এই দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গতকাল রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ওই ব্যানার অপসারণের দাবি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা, পরে হাতাহাতি, এক পর্যায়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তা চলে গভীর রাত পর্যন্ত। দুই ছাত্র সংগঠনের উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। জুলাইয়ে যেটা মূলত হয়েছে হল দখল, সিট দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বৈষম্যের বিরুদ্ধে আসলে আমাদের আন্দোলনটা ছিল। আমরা জীবন দিয়েছি। আমরা জুলাইয়ে যখন বের হইতাম, আসলে প্রত্যেক সময় আমরা মৃত্যুর তওবা তাকের করে বের হতাম, মৃত্যুর প্রস্তুতি নিয়ে বের হতাম। আমরা এভাবে রংপুরে আসলে ছিলাম, এভাবে আন্দোলন করেছি। আমরা প্রশাসনকে বরাবরই আসলে শ্রদ্ধা করতে চাই। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে আসলে শ্রদ্ধা জানাতে চাই। শিক্ষার্থীরা যা চায় আমরা তাদের সাথে সেই ম্যান্ডেটের উপরেই থাকতে চাই। আসলে আমরা মূলত শিবিরের যা ভাই আছে তাদের কাছে আসছিলাম। মূলত আমাদের 3-4টা ছবিতে সমস্যা ছিল, আমরা ছবি কটা নামানোর জন্য আসছিলাম। এবং এখানে দুই পক্ষের মধ্যে কথাবার্তাতে কেউ উস্কানি দিয়ে হয়তো এই ঝামেলাটা তাদের মধ্যেও লাগানো হয়েছে এবং আমাদের মতো। আমরা ইচ্ছাকৃত আমরা যদি মারামারি করবো, কখনো যে মারামারি করবে, তাহলে তো আমাদের অন্যরকম অ্যাপ্রোচ থাকতো। আমরা কিন্তু সুন্দরভাবে সালাম দিয়ে সুন্দরভাবে কথা বলছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও ছাত্র উপদেষ্টারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দুই ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি। পরে গভীর রাতে উত্তপ্ত পরিবেশ শান্ত হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সহিংসতায় জড়িতদের শনাক্ত করা সহ একই সঙ্গে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসন এসে আমরা দুই দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আমরা আমাদের অফিসে বসে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করেছি। তারা এখনো ৩৬ জুলাই আসেনি। ডে আফটার টুমোরো আমাদের প্রোগ্রাম হবে। সেই হিসেবে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে, যদি ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে, তার জন্য আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। শহীদ আবু সাঈদের যে ক্যাম্পাস তা থাকার কথা ছিল জ্ঞান চর্চার, সেখানে আবারও ফিরেছে ধাওয়া পাল্টা ধাওয়া। যে প্রাঙ্গণ একদিন রাজনীতির সহিংসতা থেকে মুক্ত, নিরাপদ ও ভয়হীন শিক্ষাঙ্গনের স্বপ্ন দেখেছিল, সেই ক্যাম্পাসেই আবারও সংঘর্ষ, আতঙ্ক আর রক্তাক্ত শিক্ষার্থীর ছবি। আমরা বিশ্বাস করি তাদের সাথে এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আসলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পেরেছি। আর এই নিরাপত্তার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে পুলিশ সেই অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়বে, সেই চিরচেনা এই দৃশ্যপট থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই। আমরা চাই জুলাই স্পিরিট বেঁচে থাকুক আমাদের জাতির জন্য। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে সচিবালয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে ৯৭% পণ্য দক্ষিণ কোরিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে এবং কোরিয়া থেকে বাংলাদেশে ৮৭% পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে। জানান, এ চুক্তি বাংলাদেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন পৌঁছাতে সহযোগিতা করবে। এটি কেবল একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক জোট গঠনের একটি শক্তিশালী ভিত্তি বলে কাজ করবে বলে সে সময় আশাবাদ ব্যক্ত করেন দুই দেশের বাণিজ্যমন্ত্রী। কোরিয়া বর্তমান পৃথিবীতে 2 ট্রিলিয়নের একটা ইকোনমি। এরকম একটা বড় শিল্পোন্নত দেশে আমাদের রপ্তানি পণ্যের জন্য একটা অগ্রাধিকার বাজার পাওয়া, এটি আগামী দিনে আমাদের রপ্তানি খাতের বিকাশের জন্য একটা বড় মাইলস্টোন হবে। এফটিএ এই সেপা এগ্রিমেন্টগুলির মাধ্যমে শুধু বাণিজ্য সম্প্রসারণ না, আমরা বিনিয়োগ আকর্ষণের জন্য, ক্যাপিটাল অ্যাট্রাক্ট করার জন্য সক্ষম দেশগুলির সাথে চুক্তিতে আবদ্ধ হতে চাই। তো সেটির জন্য দক্ষিণ কোরিয়া আমাদের জন্য একটা মডেল দেশ। আজকে সেই চুক্তিতে আমরা উপনীত হয়েছি, এটা দেশের জন্য একটা সুখের বিষয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খুরাইসি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, বিনিয়োগ সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। এ সময় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণে সৌদি আরব আগ্রহী।
তিনি আরও বলেন, সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহী। সাক্ষাতের শেষে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশা প্রকাশ করেন। দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন সফররত সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল করিম আল খুরাইসি। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে এক ব্রিফিংয়ে বৈঠকে আলোচনার নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ এবং সৌদিতে দক্ষ শ্রমিক নিয়োগ সহ বিভিন্ন বিষয় উঠে আসার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি সফরের এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের পারস্পরিক আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে। ওনারা অত্যন্ত আগ্রহী এখানে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করার জন্যে। এখানে ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। আমরা আশা করি সামনে বাংলাদেশ সৌদি আরবের খুব শীঘ্রই সৌদি আরবে একটি জয়েন্ট মিটিং অনুষ্ঠিত হবে ইনভেস্টমেন্ট নিয়ে, যেখানে আমাদের বিডার চেয়ারম্যান সহ অনেকে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশে একটি পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং শীঘ্রই হবে। সারা দেশে দিনে দিনে আরও তীব্র হচ্ছে গ্যাস সংকট। বাসাবাড়ির রান্নায় মিলছে না গ্যাস, শিল্প কারখানার উৎপাদন হচ্ছে ব্যাহত। অন্যদিকে এর প্রভাবে অচল অবস্থা সিএনজি চালিত যানবাহনের। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা থেকেও মিলছে না গ্যাস, ফলে সড়কে কমছে গণপরিবহন, ভোগান্তি বাড়ছে যাত্রীদের। বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। গ্যাস সংকটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। আমি এখানে একটা থেকে সিরিয়ালে আসি আপনার, আর গ্যাস যে পরিমাণ আমার প্রয়োজন তা আমি পাইতেছি না। গ্যাস প্রয়োজন মনে করেন 8 থেকে 900 টাকা, সেখানে পাইতেছি 200 থেকে 250 টাকার হাইস্ট, আর নিম্ন তো পাই 100 টাকা, 80 টাকা, 70 টাকা এরকম। একটা বাজে সিরিয়াল দিছি, প্রায় 4 ঘন্টা হয়, এখন পর্যন্ত পাম্পে যেতে পারি নাই। গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ব্যাহত হচ্ছে কর্মঘণ্টা, কমছে দৈনিক আয়। আমরা যে 10 ঘন্টা গাড়ি চালাই তার ভিতরে 5 ঘন্টাই যাচ্ছে গ্যাসের সিরিয়ালে। টিপের সময়টা চলে যাচ্ছে আমার গ্যাসের এই জায়গায়। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে মানুষের কাছ থেকে আমরা ভাড়া একটু বেশি নিতে হইতেছে বাধ্যতামূলক। আমরা যে জায়গায় 300-350 টাকার গ্যাস নিতাম, সেখানে আমরা এখন গ্যাস পাই 50 টাকা 60 টাকা। এ দিয়ে আমরা গাড়িও চালাইতে পারি না, আমাদের জীবন জীবিকাও চলে না। তো আমরা সাধারণ মানুষ চাই এই এত নাটক ফাটক বাদ দিয়া যদি গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে গ্যাসের দাম বাড়াক, আমাদেরকে এই ভোগান্তি থেকে মুক্তি দেব। মূলত সমস্যা হলো এর আগে তেল নিয়ে সিন্ডিকেট, এখন তেলের যে দাম বাড়িয়ে গেছে, এখন আর তেলের কোনো সমস্যা নাই, এখন সেই সিন্ডিকেট শুরু করছে গ্যাসের মধ্যে। পাম্প কর্তৃপক্ষ বলছে গ্যাস উৎপাদনে বিঘ্ন ঘটায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা পেট্রোবাংলা তিতাসের সাথে যোগাযোগ করলে ওনারা বলে যে মেইন যে জায়গা থেকে উৎপাদন হয় সেই জায়গায় সমস্যা তৈরি হয়েছে, এজন্য মেইন লাইনে গ্যাস সাপ্লাই হচ্ছে না। আর সাপ্লাই না হওয়ার কারণে আমাদের পাম্প প্রায় ম্যাক্সিমাম প্রত্যেকটা দিনই 6-7 ঘন্টা বন্ধ থাকে। চালকদের দাবি জাতীয় গ্রিডে দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ নেয়ার। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।